হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ভিডিওতে আমি জনশ্রুতির বিভিন্ন ভাগগুলো তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি। আজকে তোমাদের তিনটে গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যে টপিকগুলো তোমাদের পরীক্ষায় বড় প্রশ্নের আকারেও আসে। তাহলে টপিকগুলো কি কি? একটা টপিক হলো দেশীয় ইতিহাস চর্চা, আরেকটা হলো পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, আরেকটা হলো ঐতিহাসিকের লিখন পদ্ধতি। দেখো, দেশীয় ইতিহাস চর্চাটা জানার আগে কিছু তোমার ব্যাকগ্রাউন্ড জানতে হবে তোমাদের। যেমন ইংরেজরা যখন আমাদের দেশে শাসন করা শুরু করলো, তখন আমাদের দেশে মানুষ সম্পর্কে আর আমাদের দেশ সম্পর্কে তাদের জানা প্রয়োজন হয়ে পড়লো। তখন কি করে? তখন তারা ইতিহাস চর্চা শুরু করে। কিন্তু তারা ভারতীয়দের নগণ্য বলে, আর তারা নিজেদের শ্রেষ্ঠত্ব বলে। যেমন তাদের লেখায় কেমন একটা হিন্দু মুসলিম বিভাজন রেখা ফুটে উঠে। তার পরবর্তীকালে আমাদের দেশে ঐতিহাসিকরা ইতিহাস চর্চা শুরু করেন, সেটাই হলো দেশীয় ইতিহাস চর্চা। দেখো, দেশীয় ইতিহাস চর্চার মধ্যে কয়েকটা ভাগ আছে: হিন্দু চেতনা ইতিহাস, মুসলিম চেতনা ইতিহাস, আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। দেখো, হিন্দু চেতনা ইতিহাসটা কি? যখন 1857 মহাবিদ্রোহ হয়, তার পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে একটা উপনিবেশ বিরোধী জাতীয়বাদী চেতনা শক্তিশালী হতে শুরু হয়। তখন তারা দাবি করে যে ইংরেজদের শাসন করার ক্ষমতা ভারতের উপর নেই। কিন্তু তাদের লেখায়, তাদের চিন্তাভাবনা একটা হিন্দু চেতনা ফুটে ওঠে। অর্থাৎ তারা দাবি করতে থাকে হিন্দুই হলো ভারতবর্ষের সম্পদ। যেমন স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশ গ্রন্থে বলেন যে কোরআন হলো অজ্ঞতার দলিল, আর মুসলিমরা হলো ধর্মান্ততার মূর্ত প্রতীক। দেখেছো? তাহলে কি হয়? মুসলিমদের সমালোচনা তিনি করেন। যেমন দামোদর সাভারকারও মুসলিমদের সমালোচনা করে। তেমন মুসলিম চেতনা ইতিহাস, এই মুসলিম চেতনা ইতিহাস হিন্দু চেতনার প্রতিক্রিয়া হিসেবে মুসলিম চেতনা ইতিহাস লেখা শুরু হয়। এই মুসলিম চেতনা ইতিহাস যারা লেখেন, তারা ইসলামের গৌরবের ইতিহাসটা তুলে ধরেন। যেমন মৌলানা শওকত আলী বলেন যে হিন্দু মুসলিম 1000 বছর একসাথে থাকলেও দুটি সংস্কৃতি মিলিত হয়ে থাকার সুযোগ নেই। মানে বুঝতে পারলে তো? তারপরে কি আঞ্চলিক ইতিহাস? আঞ্চলিক ইতিহাসটা কি? একটা নির্দিষ্ট অঞ্চলের ঘটনা। যেমন ধরো বাংলা, যেমন ধরো মহারাষ্ট্র, এরকম একটা অঞ্চল ভিত্তিক ইতিহাসটা লেখা শুরু করে, ইতিহাস চর্চা শুরু করে। যেমন রানাডে লিখেছেন রাইজ অফ মারাঠা পাওয়ার, যেমন মারাঠাদের ইতিহাস তিনি লেখেন। তারপরে জাতীয় ইতিহাস। জাতীয় ইতিহাসটা কি? যারা দেশের গৌরবের কথা তুলে ধরে, অর্থাৎ বলে দেশই হলো আমার শ্রেষ্ঠ। যারা ইংরেজ শাসনের সমালোচনা করে। যেমন দাদাভাই নওরোজি লেখেন প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। রমেশচন্দ্র দত্ত লেখেন ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। তারপরে কি অর্থনৈতিক ইতিহাস? অর্থনৈতিক ইতিহাসটা কি? যারা হলো অর্থনৈতিক সম্পর্কে লেখে। যেমন ধরো ইংরেজরা যখন শাসন করে, তখন কি হয়? আমাদের দেশে তারা শোষণ করে, আমাদের দেশের সব অর্থনীতি তারা নিয়ে চলে যায় বিদেশে, তাই না? তখন তার ফলে কী হয়? আমাদের দেশে অর্থনীতিটা ক্ষতি হয়। এই অর্থনৈতিক ক্ষতি সম্বন্ধে এই অর্থনৈতিক ইতিহাস চর্চাটা শুরু হয়। তারপরে কি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস? সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসটা কি? তোমরা জানো অতীতে কাল থেকে কী হয়েছে? অতীতকাল থেকে বিভিন্ন সমাজে বিভিন্ন সংস্কার হয়েছে, তাই না? বিধবা বিবাহ হয়েছে, সতীদাহ প্রথা হয়েছে। মানে এ সমস্ত যে পরিবর্তন, সে সম্পর্কে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস চর্চা শুরু হয়। তাহলে বুঝতে পারছো তোমরা দেশীয় ইতিহাস চর্চা সংক্ষেপে? দেশীয় ইতিহাস চর্চা কি? আমাদের দেশীয় ঐতিহাসিকরা দেশীয় ইতিহাস চর্চা শুরু করে। তারপরের টপিকটা কি? পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব। অর্থাৎ ইতিহাসের গুরুত্বটা কোথায়? ইতিহাসের বৈজ্ঞানিক দিক থেকে আমরা ইতিহাসকে কি কতটা গুরুত্ব দিব? দেখো, তাহলে ইতিহাসের গুরুত্বটা কি? অতীতের আয়না। অতীতের আয়না কেন বলেছে? কারণ আমরা দেখি যে অতীতের বিভিন্ন আমরা কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি। যেমন বিভিন্ন রাজা বা বিভিন্ন শাসকের উত্থান পতন, বিভিন্ন ঘটনাগুলো। যেমন মানুষ প্রথমে অসভ্য ছিল, তারপর সভ্য হয়েছে। এই সমস্ত কাহিনী আমরা অতীতের জানতে পারি। তারপরে কি? জ্ঞানের বিকাশ, তাই না? এই যে ইতিহাস, আমরা অতীতের বিভিন্ন জিনিস যে আমরা জানতে পারি, মানব সমাজের বিবর্তন, সভ্যতা উত্থান পতন, তারপরে সাম্রাজ্য রাজবংশের উত্থান পতন, ধর্মনীতি, রাজনীতি, এই যে বিভিন্ন জিনিসগুলো তো জানতে পারি, তাই না? এই জানার ফলে আমাদের কী হচ্ছে? আমাদের একটা জ্ঞানের বিকাশ হচ্ছে না? তারপরে কি? বর্তমান যুগের ভিত্তি। দেখো, বর্তমান যুগের ভিত্তিটা এটা কীরকম? যেমন ধরো কারো বাড়ি একটা কীরকম ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, একটা নিচে স্ট্রংয়ের উপর দাঁড়িয়ে আছে। যেমন একটা গাছ কীরকম দাঁড়িয়ে আছে, একটা গাছ একটা নিচে শেকড়ের উপর দাঁড়িয়ে আছে। সেরকমই বর্তমান যুগের ভিত্তিটা অতীতের উপর দাঁড়িয়ে আছে, তাই না? অতীতের যেমন বিভিন্ন জিনিসগুলোর উপরেই আমাদের বর্তমানটা আমাদের দাঁড়িয়ে আছে। তারপরের পয়েন্টটা কি? স্থিতিশীলতার গুরুত্ব। দেখো, স্থিতিশীলতার গুরুত্বটা কি?
যে কোনো দেশ বা জাতির সার্বিক উন্নতির জন্য সেখানকার সামাজিক স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই না? কারণ জানো যে যে সমাজ বা দেশ বা জাতি জীবন যত বেশি স্থিতিশীল তত বেশি কি তারা উন্নতি করতে পেরেছে। যেমন মৌর্যরা, তাই না? মৌর্যরা কী ছিল? স্থিতিশীল ছিল। তারপরে কি গুপ্তরা স্থিতিশীল ছিল, তাই কী হয়েছে? তাদের স্থায়িত্বটা বেশি হয়েছে। তারপরে কি রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। দেখো রাজনৈতিক প্রশাসনিক উন্নয়নটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা কেন গুরুত্ব দিচ্ছি? কারণ আমরা জানি যে বিভিন্ন রাজা, বিভিন্ন সম্রাট, তারা যে বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপগুলো নিয়েছে, তারা যে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, কোনগুলো ভালো কোনগুলো খারাপ, সেগুলি আমরা যদি জানি তাহলে কী হবে? আমরা সেই রাজনৈতিক পদক্ষেপগুলো আমরা সঠিক নিতে পারবো, তাই না? তারপরে কি তারপরে পয়েন্ট অর্থনৈতিক উন্নতির সোপান। দেখো অর্থনৈতিক উন্নতির সোপানটা কি? ধরো একটা অর্থনৈতিক ব্যবস্থা হলে কী হয়? মানুষের মধ্যে অশান্তি বৃদ্ধি হয় না? যদি অর্থনৈতিক ব্যবস্থা খারাপ হয় আর একটা অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কী হয়? মানুষের কল্যাণ হয়, তাহলে কি মানুষের ভালো হয়। তাহলে কি ওই যে অতীতে যেমন যে সমস্ত রাজারা যে সমস্ত অর্থনৈতিক পদক্ষেপগুলো নিয়েছে, বা ধরো তোমরা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে বা রুশ বিপ্লব হয়েছে, এর পিছনে কি একটা অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ কারণ। এই যে বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপগুলো, সেই অর্থনৈতিক পদক্ষেপগুলো আমরা যদি জানি তাহলে আমরা কী হবে? আমরা বর্তমানে একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। তাহলে বুঝতে পারছো তো অর্থনৈতিক উন্নতিটা কতটা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ধর্ম সহিংসতা। ধর্ম সহিংসতাটা কি? দেখো সকল ধর্ম মিলেমিশে থাকাই হলো ধর্ম সহিংসতা, তাই না? যেমন তোমরা সকলেই জানো যে আকবর কি করেছিল? আকবর সকল ধর্মকে গুরুত্ব দিত, তাই না? তাই আকবর কি করেছিল? সকল মানুষকে নিয়ে চলতো। তাই কি হয়েছিল? আকবরের আমলে মানে এতটা উন্নয়ন হয়েছিল বলার মতো নয়। যেমন আকবরের সাম্রাজ্য বড়, তাই আকবরকে শ্রেষ্ঠ সম্রাট বলা হয় মোগল যুগে। সেরকমই আকবরের মতো যদি বর্তমানে কোনো সরকার যদি ধর্ম সহিংস থাকে তাহলে কী হবে? বর্তমানটা ভালো থাকবে। সেরকমই তাহলে কতটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তো ধর্ম সহিংসতা সুফলটা। আর অহিংসতা হলে কী হবে? সমাজটা তাহলে কী হবে? সমাজের মধ্যে অশান্তি হবে। তারপরে দেখো সাংস্কৃতিক অগ্রগতি। সাংস্কৃতিক অগ্রগতি কি? দেখো ইতিহাসে অগ্রগতির সঙ্গে সঙ্গে কী হচ্ছে? বিভিন্ন জনজাতিরও সাংস্কৃতিক জীবনে অগ্রগতি করছে, তাই না? যেমন আমাদের বর্তমানে সংস্কৃতি কী হচ্ছে? অতীতের সংস্কৃতির একটা ধারাবাহিক বিবর্তনের ফল। তাই বলছে অতীতের সংস্কৃতির উপরেই আমাদের কী হচ্ছে? বর্তমানে একটা সংস্কৃতি আমরা দাঁড়িয়ে আছে, তাই না? বর্তমানে সংস্কৃতি কোথায় উপরে দাঁড়িয়ে আছে? একটা অতীতের সংস্কৃতির উপরেই। তাহলে বুঝতে তো এই সাংস্কৃতিক অগ্রগতিটা কী? তাহলে আমরা জানতে পারছি অতীতের উপরেই। তারপরে দেখো জাতীয়তাবোধের বিকাশ। জাতীয়তাবোধের বিকাশ কি? যেমন ধরো না ইংরেজদের বিরুদ্ধে কারা লড়াই করেছিল? ইংরেজদের বিরুদ্ধে আমাদের ভারতবর্ষে সাধারণ মানুষ লড়াই করেছিল। এই যে তাদের আত্মবলিদান, এই যে তাদের রুখে দাঁড়ানো, তাই না? যে তাদের মধ্যে একটা জাতীয়তাবোধ, তাদের মধ্যে তাদের যে একটা দেশের প্রতি ভালোবাসা, সেটা আমরা দেখতে পাই। সেই দেখে কি হবে? সেই দেখে আমরা একটা শিক্ষা লাভ করি। তাই আমাদের একটা কী হচ্ছে? জাতীয়তাবোধের বিকাশ হচ্ছে। তারপরে পয়েন্ট কি? আত্মবোধের বিকাশ। আত্মবোধই কি? দেখো অতীতে কি হচ্ছে? অতীতে বিভিন্ন মানব জাতি বা মহান ব্যক্তি কি করছে? বিপুল কর্মকাণ্ড করে গেছে। তা থেকে আমরা কি করছি? তা থেকে বর্তমান প্রজন্ম মানুষ আমরা জানতে পারছি, তাই না? সেই জেনে আমাদের কি হচ্ছে? একটা বর্তমান প্রজন্মের মধ্যে একটা আত্মবোধের বিকাশ ঘটছে, তাই তো? আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে কি? ধারাবাহিকতা। দেখো ধারাবাহিকতা কি? এই যে অতীত থেকে বর্তমান, তাই না? মানে অতীত থেকে বর্তমান, তারপরে তিনটা আমাদের যুগ, তাই না? প্রাচীন যুগ, মধ্য যুগ, আধুনিক যুগ। এরকম যে একটা তিনটা যুগে যে একটা নানা পর্ব যে আমাদের মানে অতিক্রান্ত করেছে, তাই না? এই অতিক্রান্ত মধ্যে কী ছিল? একটা যোগসূত্র ছিল। সকল যুগের সাথে আরেকটা যুগের কী ছিল? যোগসূত্র ছিল। এই যে একটা ধারাবাহিকতা, সেটা আমরা জানতে পারি ইতিহাস থেকে। তারপরের পয়েন্টটা কি? দুর্যোগ সম্পদ সতর্কতা। দেখো দুর্যোগ কেন হয়? দুর্যোগ দুটো কারণে হয়। যেমন একটা হয় সরকারের জন্য হয়, মানে অর্থাৎ শাসক শ্রেণীর জন্য হয়, আর আরেকটা হয় প্রকৃতির জন্য হয়, মানে কৃত্রিম, আরেকটা হলো প্রাকৃতিক, তাই না? এই যে দুর্যোগগুলো হয়েছে, আমাদের আগে দুর্যোগ কী কী হয়েছিল? একটা 76 মনমন্ত্র হয়েছিল, একটা 50 মনমন্ত্র হয়েছিল। এই যে দুর্ভিক্ষের ফলে যে মানুষ মারা গিয়েছিল, সরকারের যে ভুল পদক্ষেপ ছিল, অর্থাৎ শাসক শ্রেণীর যে ভুল পদক্ষেপ ছিল, সেগুলো আমরা জানতে পারি। তাহলে কি আমরা দুর্যোগ সম্বন্ধে সচেতন হতে পারছি? কেননা সেগুলো যদি আমরা জানি তাহলে বর্তমানে আমরা ভুল পদক্ষেপ নিব না। তারপরে পয়েন্ট কি? পররাষ্ট্র নীতির বিষয়ে জ্ঞান লাভ। দেখো পররাষ্ট্র নীতির বিষয়ে জ্ঞান লাভ কি? এই যে বিভিন্ন দেশের মধ্যে বৈদেশিক সম্পর্ক, তাই না? বা পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচিত হয়। যেমন পররাষ্ট্রনীতি একটা ইতিবাচক দিক আলোচনা করে বা নেতিবাচক দিক, তখন মানে কোন দেশ মানে একটা ভালো দিক আলোচনা করে বা খারাপ দিক আলোচনা করে, সেটা আমরা জানতে পারি। মানে কীভাবে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে সেটা আমরা জানতে পারি। তাহলে আমরা অতীতের যে একটা পররাষ্ট্র নীতি যেটা ফলে ভালো হচ্ছে, সেটা আমরা বর্তমানে আমরা তাটা ফলো করতে পারছি।
আশা করি তোমরা বুঝতে পারছো যে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসে কেন গুরুত্ব দেওয়া হয়। দেখতে পাচ্ছ তো কত কিছু ইতিহাসের গুরুত্ব কেন, সেগুলো তোমাদের ডিটেলসে আমি আলোচনা করলাম। দেখো তারপরের কি তোমাদের টপিকটা হলো ঐতিহাসিকের লিখন পদ্ধতি। দেখো ঐতিহাসিক লিখন পদ্ধতি কি, একটা ঐতিহাসিকে যখন লিখতে হবে একটা সুসংবদ্ধ পদ্ধতিভাবে লিখবে, কিন্তু তিনি কিভাবে লিখবে সেটা আমরা জানবো। তাহলে তোমরা একটা নিজেরা একটা অনুভব করো যে তুমি একটা ঐতিহাসিক, মানে তুমি ইতিহাস চর্চা করছো, তুমি ইতিহাস লিখবে, সেটা তুমি কিভাবে লিখবে। তাহলে দেখো তুমি ভালো করে বুঝতে পারবে, তুমি ওটা তোমরা ওটা ভাবো। দেখো তাহলে তুমি যদি লিখবে তাহলে কি করতে হবে, অর্থাৎ ঐতিহাসিক লিখন পদ্ধতির জন্য কী দরকার, প্রথম হলো উৎস সংগ্রহ। দেখো উৎস সংগ্রহ করবে কীরকম, সেই উৎসটা সংগ্রহ করবে একটা নির্দিষ্ট উৎস, তাই না, নির্দিষ্ট উৎস সন্ধান ও সংগ্রহ করবে। যেমন তিনি ভাগ করবে বিভিন্ন প্রকার উৎসে, কীরকম, সে যে উৎস সংগ্রহ করবে সেটা প্রত্নতাত্ত্বিক উৎস হতে পারে। প্রত্নতাত্ত্বিক উৎস কী কী, জীবাশ্ম, হাড়গোড়, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এগুলি কি প্রত্নতাত্ত্বিক উৎস। তারপরে কি মৌখিক উৎস। মৌখিক উৎস তোমরা জানো, কিংবদন্তি, রূপকথা, পালাগান, এগুলো মৌখিক উৎস। তারপরে কি ছবিভিত্তিক উৎস, নকশা, মানচিত্র। তারপরে কি লিখিত বিবরণমূলক উৎস, তাই না, এসব উৎসগুলো কালেক্ট করবে একটা ঐতিহাসিক। তারপরে কি উৎসের শ্রেণীবিভাগ করবে, যেমন বিভিন্ন প্রকার উৎস শ্রেণীবিভাগ করবে, কীরকম, একটা অতি প্রয়োজনীয় উৎস শ্রেণীবিভাগ করবে, একটা মোটামুটি প্রয়োজনীয় উৎসের শ্রেণীবিভাগ করবে, আরেকটা হলো অপ্রয়োজনীয়। এই তিন রকমভাবে একটা উৎসের শ্রেণীবিভাগ করবে। যেগুলি প্রয়োজন বেশি সেগুলি সম্পর্কে বেশি ডিটেলস সে গবেষণা করবে। তারপরে কি উৎস সম্পর্কে গবেষণা। দেখো উৎস সম্পর্কে গবেষণা কি, গভীর গবেষণা তাকে করতে হবে, গভীরভাবে জানতে হবে, মানে কি হয়েছিল সেই যুগের উৎস নিয়ে কী করতে হবে, যেই সময়কার নিয়ে আলোচনা করবে সেই যুগে তাকে ফিরে যেতে হবে, মানে তাকে গভীর অধ্যয়ন করতে হবে। তারপরে কি কার্যকরণ পদ্ধতি ও প্রশ্নোত্তরের ব্যবহার। দেখো যে একটা ঐতিহাসিক কি করবে, লিখবে, তাকে কার্যকারণ মানে কেন ঘটেছে, এর ফলে কারণটা কি, তাকে যেটা জানতে হবে, তার সঠিক কার্যকারণ সম্পর্কটি তাকে খুঁজে বার করতে হবে। সেই জন্য তাকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। তারপর তাকে প্রশ্ন করতে হবে, তাই না, কেন ঘটেছিল, কী জন্য হয়েছিল, তাকে প্রশ্ন করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে কি তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। কীরকম, তথ্য সংগ্রহ ইতিহাস রচনার জন্য একটা নোটবুক ব্যবহার করবে, যেমন একটা ডায়েরির মতো, তাই না, যে ইতিহাস লিখবে কী করবে, যেখানে তথ্য পাচ্ছে সে ডায়েরির মধ্যে লিখে রাখবে, নোটবুকের মধ্যে এরকম লিখে রাখবে। তার পরবর্তীকালে যখন সে ইতিহাস রচনা করবে, কোনটা গুরুত্বপূর্ণ না সেগুলো পর্যবেক্ষণ করবে ও পরীক্ষা করবে। সেই পরীক্ষা করে কি করবে, সে নিরপেক্ষ ইতিহাসটা রচনা করবে। তারপরের পয়েন্টটা কি, ধারাবাহিকতা ও কালানুক্রম। দেখো তোমরা এটাকে তিনটা পর্বে বিভাজন করবে, মানে একটা ঐতিহাসিক কী করবে, ইতিহাস লেখার জন্য তিনটা পর্বে বিভাজন করবে। একটা কি প্রাথমিক অবস্থা, যেটাকে আমরা কি বলি ঘটনাটির সূচনা পর্ব। আরেকটা কি মধ্যাবস্থা, সেটাকে আমরা কি বলি ঘটনা গতি প্রকৃতি। আরেকটা কি ঘটনা পরিণতি বা শেষ অবস্থা। মানে তিনটা পর্বে সে বিভাজন করবে, একটা প্রাথমিক অবস্থা, একটা মধ্যাবস্থা, একটা শেষ অবস্থা। মানে বুঝলে তো, একটা ঐতিহাসিক লিখনের জন্য কি করতে হবে, ঐতিহাসিকের তিনটা পর্বে বিভাজন করতে হবে। তারপরে তাকে নির্দিষ্ট সময়ের উল্লেখ করতে হবে, কোন সময় হয়েছে। তারপরে দেখো পরের পয়েন্ট কি ভৌগোলিক অবস্থানে গুরুত্বপূর্ণ। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহাসিক যে গবেষণা করছে, ঐতিহাসিক যে ইতিহাস লিখছে, তাকে একটা নির্দিষ্ট স্থানের তাকে নাম লিখতে হবে। যেমন একটা যদি তোমাদের উদাহরণ দেওয়া হয় পলাশির যুদ্ধ, তাই না, পলাশির যুদ্ধ কোথায় হয়েছিল তোমরা সকলেই জানো, পলাশির আমবাগানে, তাই না, তেমন একটা নির্দিষ্ট স্থানে উল্লেখ করেছে, তেমনই ভৌগোলিক স্থানের কথা উল্লেখ করতে হবে। তারপরে তোমরা তাহলে বুঝতে পারছো যে ঐতিহাসিক লিখন পদ্ধতি, তাহলে ঐতিহাসিকের কীভাবে লিখতে হবে সেটা তোমাদের একটা ধারণা হয়ে গেছে। তাহলে আশা করি তোমরা সকলে তিনটা টপিক বুঝতে পারছো। তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পরে জাদুঘরের টপিকটা আছে, তোমাদেরকে আমি পরের পার্টে তোমাদের আলোচনা করে দেবো। আর সকলকে বলে রাখি, দেখো তোমরা যদি দ্বাদশ শ্রেণীর ছাত্রী হও বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যদি তোমরা দেখে থাকো, তোমাদের সম্পূর্ণ আমি গুগল মিটে আমি বিনা পয়সা পড়াচ্ছি। যারা জয়েন হতে চাও তারা এই নাম্বারে মেসেজ করো, তোমাদেরকে অবশ্যই জয়েন করে দেবো। সকলে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।